আমার মঞ্চে উপবিষ্ট সকল ডিস্টিংগুইশড গেস্ট এবং আমার সামনে উপস্থিত আমার শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সুধীগণ, আসসালামু আলাইকুম। প্রথমেই যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, এই বিষয়টি কিন্তু আমার সাবজেক্ট না। কারণ এই বিষয়টিকে নিয়ে আমি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কাজ করে আমি এই নকলকে দাফন কাফন এবং 40 খেয়ে বিদায় নিয়েছিলাম, মনে আছে? এখন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে শিক্ষার মান নেই। এই জায়গাটিতেই আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। তার আগে 16 দিনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রিয়েলিস্টিক্যালি, প্র্যাকটিক্যালি উনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন জাস্ট ফর 16 ডেজ। এই 16 দিনের মধ্যে বেসরকারি শিক্ষকদের 50% এমপিও এবং সরকারি টাকা বিতরণ হবে। সেই জন্য তিনি ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অ্যান্ড অডিট সেটাও স্থাপন করেছিলেন একজন রিটায়ার্ড কর্নেলের দ্বারা। বাংলাদেশে শিক্ষার যাত্রা শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে এবং তারই ধারাবাহিকতায় 1991 সালে দেশমাতা প্রধানমন্ত্রী হওয়ার পরে শিক্ষার ব্যাপক পরিবর্তন আসে। আপনারা হয়তো ভুলে গিয়েছেন যে তিনি 1982 আমার ছাত্র জীবনের ছাত্র রাজনীতি শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে এবং ছাত্র দলে কনিষ্ঠতম সদস্য কেন্দ্রীয় কমিটির 21 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র হিসেবে শহীদ জিয়ার হাতে। আজকের প্রধানমন্ত্রীর পিতার সাথে রাজনীতি করেছি, আজকের প্রধানমন্ত্রীর মাতার সাথে রাজনীতি করেছি, আজকের প্রধানমন্ত্রীর সাথে আমি রাজনীতি করেছি। আমি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি শহীদ জিয়া, বেগম জিয়া এবং আজকের আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিক্ষা। এই শিক্ষায় রয়েছেন আপনারা। অতএব এই শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমাদের সময় চলে যাচ্ছে। আজকে বোধহয় আমার 44 দিন বয়স হয়েছে। গত রাত্রে সবচেয়ে সুন্দর একটি সফর হয়েছে আমার, দারুণ ঘুমিয়েছিলাম। সেই জন্য ওই জাহাজ মালিককে কল করে ধন্যবাদও দিয়েছি। এই ঘুমানোর আগে একা একা ওই জাহাজে বসে চিন্তা করছিলাম যে এই 44 দিন আমি কি করেছি, খুঁজেই পাই না কি করেছি। বাকি দিনগুলো কি করতে হবে সেই ভাবনা থেকে আমি অনিদ্র জীবন যাপন করছি এবং ভাবছি জীবনের শেষ সুযোগটিকে কাজে লাগাতে হবে। আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলাম ভাবতেও পারিনি, চিন্তাও করিনি এবং এই মন্ত্রণালয় থেকে পালিয়ে যাওয়ার জন্য বহুবার মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে পা ছুঁয়ে অনুরোধ করেছিলাম আমাকে এই দায়িত্বটি দিবেন না। জানি না কোত্থেকে তিনি আস্থা পেয়েছিলেন, তিনি আমাকে এমনই প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আমাকে সরাবেনই না। শেষ পর্যন্ত আমাকে সরায়নি। এই যে আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সময় থেকে আমি শিক্ষাকে এমনভাবে ভালো ভেবেছি, প্রতিদিন আমি চিন্তা করতাম আল্লাহ যেন আবারও আমাকে এই দায়িত্ব দেয়, আমি এই দায়িত্বকে যেন পূর্ণাঙ্গভাবে পরিচালিত করতে পারি, সেই সক্ষমতা যেন আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সেই দোয়াটি আমি প্রতিনিয়ত করতাম। আপনারা জানেন বিনা কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি আমার স্ত্রী নাজমুন নাহার বেবিকে অযাচিতভাবে প্রায় 3.5 বছর দুর্নীতির একটি মামলা না পেয়েও ওই ভ্যান্ডি ব্যাগ ছিনতাই, মোবাইল ছিনতাই, টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, গুলি করলে কানের পাশে দিয়ে চলে যায়, এই ঘটনাগুলো দিয়ে আমাকে 3.5 বছর 38টি মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাই, আমেরিকা যাওয়ার সক্ষমতা আমি হারিয়েছিলাম নিজ গুণে। আপনাদেরকে ভালোবেসে আমি মালয়েশিয়ায় গিয়ে
আবারও শিক্ষার উপরে গবেষণার কাজ হাতে নেই। এই গবেষণার উপাত্ত ছিল হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট থ্রু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। কিন্তু আমার এই রিসার্চের কাজ 30% শেষ হওয়ার পরে লন্ডনে গিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে বিষয়টি অবগত করার পরে তিনি তার নিজ কলম দিয়ে হায়ার এডুকেশনটি কেটে সেখানে টিবেট বসিয়ে দিয়েছিলেন। সেটি 2015 সালের জুন মাসে 4 তারিখ সন্ধ্যার একটি ঘটনা। স্ত্রী এবং কন্যা সহ দেখা করে মনে মনে বললাম কি না খারাপ কাজটি করলাম। বেরিয়ে এসে আমার স্ত্রীকে বললাম না বলাই উচিত ছিল, বলার কারণে তিনি আমাকে আবার পুনরায় 1 বছর পিছিয়ে দিলেন। তখন আমি উপলব্ধি করতে পারিনি এই আজকের প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে এবং এই দেশকে আগামী বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবেন তার একটি প্রধান উপাত্ত হচ্ছে শিক্ষা। সেই কথাটি তখন আমি বুঝতে পারিনি। আজকে এসে বুঝলাম যে না, ওনার ভাবনা ওনার পিতার মতো ওনার মাতার মতো যাদের রক্ত তার ধমনীতে স্রোতধারায় রয়েছে, সেখান থেকে তিনি শিক্ষাকে ভালোবাসছেন। আমরা পৃথিবীর হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই আমাদের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, এটি হতে হবে আমাদের মূল এজেন্ডা। আমরা এটাও দেখছি উন্নত বিশ্বে বেশি মানুষ মারা যাচ্ছে, কম মানুষ জন্মগ্রহণ করছে। More than 30 developed nations in the world, more people are dying, less people are taking birth. রহমত আশরাফুল মুখলাকাত তাদেরকে আমরা কর্ম সক্ষম জাতি যদি বানাতে পারি, we will lead the whole world. সেই ক্ষেত্রে আজকের প্রধানমন্ত্রীর একটি মাত্র এইম, সেটি হচ্ছে শিক্ষা শিক্ষা শিক্ষা। এ যাবৎ আমার 44 দিনের কর্মজীবনে প্রতিনিয়তই ওনার কাছ থেকে আদেশ আসছে কিভাবে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা যায়। অতএব আমার এই সেমিনারগুলো হচ্ছে, আপনাদের সাথে এই মিটিংগুলো হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। শিক্ষার মান উন্নয়ন করতে পারলেই আমাদের সকল সমস্যার সমাধান হবে। আমি বিশ্বাস করি, আমি জানি, আমি বুঝি, আমি দেখেছি যে বিগত সরকার শিক্ষাকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছিল। আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন তাদের অধিকাংশই 2001 সালেও শিক্ষক ছিলেন, 1991 সালেও শিক্ষক ছিলেন, আজও অনেকেই শিক্ষক রয়েছেন। আপনারা যেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন যে নকল, সেই বিষয়ে আপনারা প্রমাণ করেছেন সরকারের সদিচ্ছার সাথে আপনারা সম্পৃক্ত। আমি যখন এই আন্দোলনে নেমেছিলাম, আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে শিক্ষক আনিনি, আপনারাই সেই সময় সহযোগিতা করে বাংলাদেশের নকলকে উৎখাত করেছিলেন। একই শিক্ষকগণ আবারও সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও একই অধ্যায়ে আমরা ফিরে গিয়েছিলাম, বাট ডিফারেন্ট মুড অফ অপারেশন, নট ডিরেক্টলি কপি। এই যে ডিফারেন্ট মুড অফ অপারেশনে গিয়েছিলেন, তখন এই শিক্ষকরা নীরব ছিলেন, কারণ সরকার এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি। তাহলে আজকের এই প্রেক্ষাপটে প্রমাণিত হয় যে আমি কাকে দোষ দেব? ছাত্রদের? নিশ্চয়ই না। অভিভাবকদের? মোটেই হতে পারে না। শিক্ষকদের? কি করব? তাদেরকেও না। তাহলে দোষটা হবে কাদেরকে? ওই মধ্যের চেয়ারে যিনি এসে বসেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তাকেই এই দায়িত্ব নিতে হবে। তার সদিচ্ছার উপরেই সব কিছু হয়। Am I right? তাহলে আপনারা বুঝতে পারেন আমার ইচ্ছা আগে 2001 থেকে 2006 কি ছিল। আজকে আবার শতবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার গবেষণা করে আমি যদি আবারও শিক্ষামন্ত্রী হতে পারি, বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে যাব সেই স্বপ্নকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। রহমত নাজিল হয়েছিল জনাব তারেক রহমানের, এবং তিনি আমাকে এই দায়িত্বটি দিয়েছেন। অতএব আপনাদের বুঝতে হবে এই শিক্ষা মন্ত্রণালয় আমার একটি ইবাদতখানা, এটা আমার একটি উপাসনালয়।
এটি হচ্ছে আমার সদকায়ে জারিয়া পাওয়ার জায়গা। এখান থেকেই আমি চাই সদকায়ে জারিয়া নিয়ে আমার মৃত্যুর পরে যেন আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। আপনি নিশ্চয়ই জানেন, আপনারাই তো মানুষ গড়ার কারিগর, আপনারাই তো ছাত্রছাত্রীদের সুশিক্ষিত বানাবেন। এই শিক্ষিত ছেলেটি যখন তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তার পিতামাতার অসুস্থতার দায়িত্ব নেবে, সমাজে সেবা করবে, সেই ভালো কাজের ফলটি নিশ্চয়ই যেই শিক্ষক আগ্রহ নিয়ে পড়াবেন লেখাবেন আপনিও পাবেন, তাই না? আমরা কি তাই তো মনে করি সদকায়ে জারিয়া? না শুধু একটি গাছ লাগালে গাছের ফল, একটি এতিমখানা বানালে এতিমরা শিক্ষিত হবে, একটি হাফেজখানা বানালে হাফেজ হবে, ঠিক তেমনিভাবে আপনার প্রতিষ্ঠানের আপনার ছাত্রছাত্রীকে সুশিক্ষিত করবেন, একই তো কথা। দেখুন আপনারা শিক্ষকতা করেন, কত ভাগ্যবান আপনারা এই দায়িত্বটি পেয়েছেন। আমি জানি আপনারা সকলেই এই মহান পেশায় এসছেন নিজ কারণে। যেমনিভাবে আমার একজন নেত্রী এই পৌর কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত, তিনিও বললেন আমি 11 বছর শিক্ষকতা করতাম, শিক্ষকতা ছেড়ে এখন রাজনীতিতে আসছেন, তাহলে আমি কি আশা করব এই পৌরসভার অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা সঠিকভাবে পরিচালিত হবে? কারণ একটি শিক্ষক যদি সে একটি বড় চেয়ারে গিয়ে এই দায়িত্বটি পায়, তাহলে আমি মনে করব তিনি এই রাজ্যটি সুচারুভাবে পরিচালিত করবেন। ঠিক তেমনিভাবে আমাদের জেলা প্রশাসকও তাই। আমার বন্ধু বর মুজিবুর রহমান সারওয়ার একমাত্র একজনকে ছুটি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমার সাথে আসার জন্য। আমি আরেকজনের নামও বলেছিলাম, বললো যে না, একজনের বেশি দেওয়া যাবে না, কারণ সংসদ অধিবেশন চলছে, আপনাদের এখান থেকে বেরিয়ে আমাকে যেতে হবে। আমি ভাবছি আগামী দিনে শিক্ষার কথা। এই বরিশাল বিভাগ, এই বরিশাল বিভাগের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সারা দেশব্যাপী রয়েছে। আমি দেখেছি এখান থেকে অনেক প্রতিষ্ঠাতা, অনেক শিক্ষাবিদ, অনেক অধিকতর শিক্ষিত নাগরিক জন্ম হয়েছে এই বরিশাল থেকে। এই ডিভিশনটিকে আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে কি বাংলাদেশের সেরা শিক্ষা বিভাগ বানানো যায় না? নিশ্চয়ই যায়। আমি জানি এখানে অনেক অপ্রতুলতা রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, এই ধরনের অনেক কিছুর অভাব রয়েছে। আমি এটাও নিশ্চিত করতে পারি যে বর্তমান সরকার এই অভাব অনটন দূরীকরণের জন্য আমাদের এজেন্ডায় রয়েছে যে ক্রমান্বয়ে জিডিপি 5% বাড়িয়ে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ে যেই কমিটমেন্ট বিগত কোনো সরকারই করতে পারেনি। ভেবে দেখেছেন? আমরা যেখানে পাই 1.70% ঊর্ধ্বে কখনো পাইনি, তার উপরে ছিল শুভঙ্করের ফাঁকি। আমাদের বাজেটের মধ্যে আইসিটি মন্ত্রণালয়কে ঢুকিয়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়কে ঢুকিয়ে আমাদের এই শিক্ষার বাজেট সর্বসাকল্যে 1.80, অর্থাৎ 2-এর নিচেই থাকতো। আজকের প্রধানমন্ত্রী তিনি এককভাবে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বলেছেন যে জিডিপির 5% করে দেওয়া হবে, যা আশেপাশের কোনো রাস্তে নেই। আমি ভাবছি এত বিরাট বাজেটের ফ্লাক্স কি করে আমি এত স্বল্প সময়ের ভিতরে সেই প্রোগ্রাম প্রজেক্ট করব, সেটাও আমি করতে পারছি না। অর্থাৎ তিনি দিতে চাইছেন, আমি নিতে পারছি না। বাজেট শুরু হবে জুলাই 1 থেকে। এই অল্প সময়ের ভিতরে আমি খুঁজে বেড়াচ্ছি কোন জায়গাটি আমি সবচেয়ে বেশি বাজেট নেব। আমি জানি বিগত সরকার আমার মন্ত্রণালয়ে মোর দেন 200 প্রজেক্ট করেছে, এবং সেগুলি হচ্ছে টাকা অপচয় করার প্রজেক্ট এবং টাকা পাচার করার প্রজেক্ট। এবং পিডিরা কত না চালাকি করে। আমি আসার পরে যদি 50 কোটি টাকার নিচে কোনো টেন্ডার করা হয়, তাহলে মাননীয় মন্ত্রীর কাছে যাবে না, সেই সুযোগে তারা কাজ করবে। কত না চালাকি আমার সাথে করতে চায়। কিন্তু আমি ভাবি কি করে আমার পিডিরা মনে করে আমি বোকা হয়েছি বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে দিয়েছেন। আমি যে প্রতিজ্ঞা নিয়ে এসেছি, আমি কি তা ছেড়ে দেব?
ছেড়ে দেওয়ার জন্যই কি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন? নিশ্চয়ই না। প্রত্যেকটি বিষয়ে আমি খতিয়ে দেখব, প্রত্যেকটি বিষয়ে আমি আবারও এই দুর্নীতি হতে শুরু করে, স্বজনপ্রীতি হতে শুরু করে এবং শিক্ষা ব্যবস্থায় যে ধস নামিয়েছে সেগুলির বিষয়ে ব্যবস্থা একের পর এক নেবই। কিন্তু আমার নদীর স্রোত বহমান, এখানে তো আমার দেরি করার সময় নেই। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমি আমার প্রজেকশন করে আমি আমার কাজ করতে পারি। কিছু কিছু প্রজেক্ট আমাকে দেওয়া হয়, বলা হয় স্যার ওই আইয়ুব খানের মতো পঞ্চশালা প্রজেক্টগুলি দেখতে এত সুন্দর, লোভ হয় এক্ষুনি নিয়ে নেই। কিন্তু পঞ্চশালা মানে শেষ বছরের প্রজেক্ট হয়ে আমার লাভটা কি? আমি যেই বৃক্ষটি এই বর্ষাকালে রোপণ করব, 1 বছর আগে রোপতে হলো, 1 বছর আগেই আমি তার ফল পাবো। আমি চাই সকল কিছু এই 180 দিনের ভিতরে, এই 365 দিনের ভিতরে আমার যাত্রা শুরু হতে হবে এবং তারপরে ক্রমান্বয়ে আমরা ফল পেতে থাকবো। এই ভিশন নিয়ে আমি কাজ করছি প্রত্যেকটি ক্ষেত্রে। তারপরে দেখুন আমাদের আবার এই ভাগ্য আকাশে কি করে এক ফসলা কালো মেঘ উঠে গেল, সেই মধ্যপ্রাচ্যে সেই যুদ্ধ, এটি একটি বিরাট সমস্যা। এই সমস্যাটি শুধু বাংলাদেশের জন্য নয়, এই সমস্যাটি সার্বিকভাবে সারা বিশ্বের সমস্যা। বিশ্ব আজ তাল মাতাল, এমন একটি পরিস্থিতিতে আমাদের দেশ চলছে গভীর সমস্যা নিয়ে এবং সামনের দিকে। এই সমস্যাগুলো বিভিন্ন সময়ে আমার মন্ত্রণালয়ে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে হয়। আজকে সেই বিষয়ে নাই কথা বললাম, আপনাদের সাথে মঞ্চে যারা রয়েছে তাদের সাথে এই মেট্রোপলিটন সিটিতে কি করে আমি অনলাইন অফলাইন এডুকেশন দিয়ে আপাতত সমস্যা সমাধান করতে পারি, এই ফুয়েল ক্রাইসিস এবং ট্রাফিক কনজাংশন, এই বিদ্যুৎ বিভ্রাট থেকে আমাদেরকে কিছুটা সাশ্রয় করা যায় সেই ব্যাপারে আলোচনা করছি। তবে মেট্রোপলিটন সিটি বরিশাল হলো, আমার মনে হয় না বরিশাল এতটা প্রশ্নের সম্মুখীন। তবু আপনারা যদি অপরচুনিটি থ্রেট বিকামস অপরচুনিটি, অর্থাৎ সেই আলোকে আপনারা যদি কিছু কিছু স্কুলে অনলাইন অফলাইন, একদিন অনলাইন একদিন অফলাইন করে আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে ডিজিটাল এডুকেশনের সাথে পরিচিতি করতে পারেন, সেটাও আপনারা ভেবে দেখতে পারেন। তবে বরিশালে আমাদের সেই ক্রাইসিসটি নেই। আপনাদের মনে রাখতে হবে, শিক্ষা একটি কমোডিটি, যা ইন্টারন্যাশনাল কমোডিটি, যা সকলেই একই প্রতিযোগিতায় রয়েছে। সেই কারণে আগামী ভবিষ্যৎ প্রজন্ম আসছে পেনলেস পেপারলেস এডুকেশন। সেই জন্য আমরা ডিজিটাল এডুকেশনে কাজ আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে বরিশালের ডিভিশনের নেতা আপনারা সকলে চিন্তা করে দেখতে পারেন আপনারা আস্তে আস্তে সেদিকে এগোবেন কিনা। তবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ওয়ান টিচার ওয়ান ট্যাব, ইউ সি ইট ইজ এ ডিজিটাল এডুকেশন এবং স্মার্ট ক্লাসরুম প্রজেক্টের মাধ্যমে ক্রমান্বয়ে একের পর একটা হচ্ছে। সেই জায়গাটিতে আমাদের আগামী দিনে যেতেই হবে, অতএব প্র্যাকটিস আমাদের শুরু করতেই হবে। করোনাকালীন সময়ে জোর করে করা হয়েছিল, রেজাল্ট হয়নি। কিন্তু আপনারা যারা এই ক্রাইসিসে নেই, অর্থাৎ ট্রাফিক কনজাংশনে নেই, আপনারাও আস্তে আস্তে যারা শিক্ষাবিদ রয়েছেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে সামনে নিতে হবে। আবারও আসছি, শিক্ষার মান উন্নয়ন করতে হলে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে, এবং তার পাশে বসা যারা আমাদের পার্লামেন্ট মেম্বার রাজনীতিবিদ রয়েছেন তাদেরই দায়িত্ব রয়েছে। এই দলের জাতীয়তাবাদী দলের আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ গড়ে তোলার সেই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। এখন আসুন দ্বিতীয় ধাপে কারা। দ্বিতীয় ধাপে হলো দুইটি সেক্টর, একটি হলো শিক্ষক আর একটি হলো অভিভাবক। ছাত্রদেরকে দোষে কোনো লাভ নেই। হঠাৎ করে আমরা সব সময় ছাত্রদেরকে ধমক দেই, ছাত্রদেরকে আমরা ভয় দেখাই,
ছাত্রদেরকে মনে করি তারাই সব করবে। না, করার দায়িত্ব অভিভাবক এবং শিক্ষকদের। সামনে যে পরীক্ষাটি হচ্ছে, এই পরীক্ষাটি যে খারাপ হচ্ছিল তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমরা জানি, আমরা দেখেছি 2024-এ পরীক্ষার রেজাল্ট ছিল 89.14, কিন্তু সরকার পরিবর্তন হলো, চ্যানজিরা আন্দোলন করলো, যারা স্বাধীনভাবে কথা বলে, যারা সত্যের উপরে দাঁড়িয়ে একটি সরকারকে দাঁড়িয়েছে, সেই সরকার আসার পরে, ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা দেখতে পেলাম 89.14, যেই পাশের হার ছিল সেখান থেকে ড্রপ করে 56.42 হল। 89 আগের বছর ছিল 90.19। তাহলে হঠাৎ করে এই যে রেজাল্ট ড্রপ, হোয়াট ইট মিনস? ইট মিনস আগের বছরের পরীক্ষাগুলো নিশ্চয়ই দুর্বলতা ছিল, তাই না? এই যে আগের বছরের পরীক্ষার সাথে ড্রপ করলো একটি বিশাল নাম্বার, এই ড্রপটা করলো কারণটা কি বলুন? তারপরে যদি আমি দেখতে পাই জিরো পাসের সংখ্যা বিগত সরকারগুলোর সময়ে, আমাদের সরকার নয়, সেই সময় তো আমি যাত্রা শুরু করেছিলাম, আমাদের সময় জিরো পাসের সংখ্যা, সেটিতে অভিযান করেছিলাম, আজকের প্রেক্ষাপট নয়। তখন নকল ছিল রীতিমতো একটি অধিকার। এই অধিকার প্রতিষ্ঠিতের জন্য নকল করে পাস করার জন্য আন্দোলন হতো, মিছিল হতো, শিক্ষকরা সহযোগিতা করতেন, অভিভাবকরা সহযোগিতা করতেন, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিতেন। 2-4 জন তরুণ ম্যাজিস্ট্রেট যদি ঝাঁপিয়ে পড়তো সততা নিষ্ঠা নিয়ে, তখন তারা কোনো ক্ষেত্রে ছোটোখাটো না লাঞ্ছিত হয়েছিলেন। তারপরে আস্তে আস্তে গা সইয়ে তারাও নিয়ে যেত, যেমনিভাবে উনার ঊর্ধ্বতনরা নিয়েছেন সেইভাবেই হতো। হাওয়ার আজকে যে 16টি প্রতিষ্ঠান বরিশাল বোর্ডে জিরো হলো, তাদের তো বিচার হতে হবে। বিচার মানে কি? এমপিও বাতিল। আদৌ কি এটা করা উচিত? না। এবার পরীক্ষার পরে কি করা উচিত? তাও না। কারণ হঠাৎ করে একজনকে সাজা দেওয়া, তার সার্কামস্টেন্সেস কি ছিল সেইটা বিবেচনা না করে কি করা উচিত? সেই কথাটি আমি কুমিল্লায় বলেছিলাম যে ঠিক আছে, হঠাৎ করে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে রেজাল্ট ড্রপ করলো, তার মানে স্টুডেন্টদের এক্সাম কোয়ালিটি সঠিক ছিল না, ড্রপ করেছে। অতএব এবারও আমরা তাহলে জিরো যদি কেউ হয়ে থাকে তাকে এমপিও আটকানো যাবে না। তবে গ্রেস পিরিয়ড এবারই, কারণ আপনারা সুযোগ পাবেন ছাত্রছাত্রীদের পড়ানোর। প্রয়োজন ছিল আমাদের পরীক্ষাগুলোকে পিছিয়ে দেওয়া, কিন্তু এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেইনি, কারণ এই সিদ্ধান্তগুলো বিগত সরকারই নিয়েছিল। 21শে এপ্রিল পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র ছাপিয়েছিল। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, ধারাবাহিকতা থাকুক, পর্যায়ক্রমে আমরা দেখব। তবে আমি ফেসবুকে প্রচুর মেসেজ পাচ্ছি যে পরীক্ষা পিছনের কথা বলছে, তারা ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? কারণ 2025-এর এসএসসি পরীক্ষাই তো তারা বুঝে ফেলেছে যে 2026-এ হবে না। ধরে নিলাম বিএনপি গভর্নমেন্ট আসেনি, কেয়ারটেকার গভর্নমেন্টই রয়েছে, তো কেয়ারটেকার গভর্নমেন্টের সময় মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় তো ড্রপ করেছেই, তখন কি তারা বুঝেনি? এই বিষয়টি নিয়ে আমি ক্যাবিনেটও আলাপ করেছিলাম।
বললো তারা তো ইউজড হয়ে গিয়েছে যে 2026-এর পরীক্ষায় নকল হবে না। তার উপরে যখন বিএনপি এসছে তখন তো তারা বুঝতেই পারে যে আর হবে না। সেই জন্য আমি মনে করি না তাদের কোনো ভীতির কারণ রয়েছে। রেজাল্ট ড্রপের আরেকটি কারণ সম্ভাব্য থাকতে পারে, শিক্ষকরা আমাকে বেয়ার মি আউট, সেটি হচ্ছে বিগত সরকারের সময় খাতায় লিখলেও পাস, না লিখলেও পাস। কিন্তু আমি বোধ করি ইন্টারিম গভর্নমেন্টের সময় না লিখলে ফেল করানো হয়েছে, এবং এমনভাবে ফেল করানো হয়েছে, ধরুন একটি অঙ্কের 10টি স্টেপ রয়েছে, 9টি স্টেপ কারেক্টলি করেছে, লাস্ট স্টেপে একটা ভুল করে ফেলেছে, আপনারা হঠাৎ করে 0 দিয়ে দিয়েছেন। আমার মনে হয় না এইভাবে তাদের খাতা দেখা উচিত। আবার এটাও করবেন না, এক হাতে কালো কলম আর এক হাতে লাল কলম, কালো কলম দিয়ে লিখে দিতেন, লাল কলম দিয়ে মার্ক দিতেন, তাও করবেন না। তাহলে আমি ভাবছি যে রেজাল্ট কি হতে পারে। আমি নিশ্চিত রেজাল্ট এতটা খারাপ হবে না, পরীক্ষাও এতটা টাফ হবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু সেই ক্ষেত্রে শিক্ষকদেরকে আমার কঠিন সুপারভিশনে আনতে হবে, কারণ এগুলিকে আমার সকলকেই একই ব্যারোমিটারে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরুন এখানে পাকিস্তান আমলের কোনো ক্যান্ডিডেটই নাই। আমার কমিশনার সাহেব তিনি 1972-তে বোধহয় ক্লাস 1-এ পড়েছেন নাকি, তাহলে ওই ফ্লেভারটি তিনি পাননি। পাকিস্তানের সময় ইস্ট পাকিস্তান টেক্সট বুক বোর্ড ছিল একটি, তারপর বাংলাদেশ হওয়ার পরে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, এইভাবে বোর্ড বাড়তে থাকলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এরপরে আমরা যখন দায়িত্বে আসলাম, আসার পর আমি বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড করলাম, হলো 4-4-8। তারপরে বিগত গভর্নমেন্ট করলো ময়মনসিংহ বোর্ড। এই 9 বোর্ডে শুরু করলেন 9 জনের আলাদা আলাদা প্রশ্ন। ইন্টারনাল পলিটিক্স শুরু হয়ে গেল, কার বোর্ডে কত বেশি পাস করানো যায়। তাহলে শিক্ষকরা বলছেন একক প্রশ্নে, পেলাম একটি আইডিয়া। আমি কিন্তু টাইম টু টাইম আপনাদের কাছ থেকে ওপিনিয়ন পোল নিচ্ছি, আর আপনারা ভাবছেন যে আমি নকল প্রতিরোধের জন্য, আপনাদেরকে ধমক দেওয়ার জন্য, শিক্ষার্থীদের ভীতি দেওয়ার জন্য দেশ ঘুরে বেড়াচ্ছি। মোটেই না। হ্যাঁ, ডিজিটাল নকল হচ্ছে, বয়েজরা স্মার্ট, এআই দিয়ে নকল করছে। ওই যে বললেন না, ChatGPT দিয়ে প্রশ্নের উত্তর বের করছে, এগুলিও তো বাস্তবতা। আচ্ছা, নকল যদি বন্ধ হয় তাহলে তো শিক্ষার মান উন্নয়ন হতেই হবে নাকি? এইটা আরেকটার পরিপূরক। তো নকল তো করা যায় না, করতে দেওয়াও যায় না। এখন আমাদের পদ্ধতিতে রয়েছে MCQ পদ্ধতি। এখন MCQ পদ্ধতিতে যদি, এখানে কিন্তু সকলেই অভিজ্ঞ, সকলেই পরীক্ষার ক্লাসরুমে গিয়েছেন, জেলা প্রশাসকরাই আসলে শিক্ষা মন্ত্রণালয় চালায়, আমরা তাদের উপরে নির্ভরশীল থাকি, তাদের কাছ থেকে নিয়ে নেই। আমার ডিপিওরা, আমার টিউরা এতটা আমাদের সাথে যোগাযোগ করেন না, তাদের উপরে নির্ভরশীল হই। আপনারা MCQ পদ্ধতির পরীক্ষার 30 মিনিটের ক্লাসে দাঁড়িয়ে দেখবেন নীরবে 20 মিনিট ধরে কেউ লিখছে না। যে জানে প্রশ্নের উত্তর সেও চুপ করে বসে আছে। হঠাৎ করে বিধাতা থেকে কোন রহমত বর্ষণ হয়, কি শান্তির বৃষ্টি শুরু হয়, শেষ 10 মিনিটে সবাই লিখে ফেলে। আমি কি মিথ্যে কথা বলছি? হাউ কুড আই স্টপ দিস? একটা করতে পারি, MCQ পদ্ধতি বাদ দিয়ে দিতে পারি, কিন্তু ব্ল্যান্ডিং is a modern technique for the student to learn. সৃজনশীল কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, MCQ থাকবে, ইট ইজ এ ব্ল্যান্ডিং, তাই না? হঠাৎ করে যদি আমি MCQ বাদ দিয়ে দেই তাহলে GPO পদ্ধতিটাও চেঞ্জ করতে হবে। কারণ আপনাকে যখন ওই আমার ওখানে সর্বসিনিয়ররা যখন পরীক্ষা দিয়েছিলেন, আমার পরবর্তী
থার্ড ক্লাস ছিল 33-তে, ফার্স্ট ক্লাস ছিল 60%-এ, সেকেন্ড ক্লাস ছিল 45-এ, নাকি? তাহলে এই 33, 45 আর 60% ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। আপনাকে গ্রেডিং করতে হলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে হবে, এবং এমসিকিউ পদ্ধতিও একটা শিক্ষার পদ্ধতি, বাট নকল করে তো নয়। তাহলে কীভাবে এটা বন্ধ করা যায়? সেই জন্যই আমি বলেছিলাম যে আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা লাগবে, নাকি? এখন ক্লোজ সার্কিট ক্যামেরা লাগালাম, কোনো স্কুল নেই যার সক্ষমতা নেই 50,000 টাকা খরচ করার। যদি কোনো স্কুলের 50,000 টাকা খরচ করার সক্ষমতা না থাকে, তাহলে আমরা মন্ত্রণালয়তে দিয়ে দেব। কিন্তু এই টেকনোলজিকে ম্যানিফেস্ট করা, তাদেরকে নিজের মতো ইউজ করা, এটা তো মানুষ মেড, হ্যান্ডমেড। কম্পিউটার মানে কি? গার্বেজ ইন গার্বেজ আউট। তাহলে এটাকে ম্যানুভার করা কোনো বিষয় না। পট করে বলে দিবেন যে স্যার, ওই সময়টি বিদ্যুৎ ছিল না। এই সহজ পথের উত্তর সহজভাবে আমি নেব না। সেই জন্য যা এই বিদ্যুৎ থাকুক কি না থাকুক, আপনাকে আইপিএস থাকতেই হবে, এবং এমসিকিউ ক্লাসের যে পরীক্ষা হচ্ছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ড আপনার আর্কাইভে থাকতে হবে। রাজি আছেন? হয়ে গেল, ইজি পিস অফ কেক, নাকি? আমাদের কি সেই 2001-এর মতো এতটা কঠিন হতে হবে? নিশ্চয়ই না। বুঝতে পেরেছেন? এখন কেউ কেউ বলতে পারেন, মাননীয় মন্ত্রী এত বিলাসিতা কেন? না, আমি এমসিকিউ পদ্ধতি বা পরীক্ষার হলকে নিয়ন্ত্রিত করার জন্য ঘাড় ঘোরাচ্ছি কিনা, আপনার এক্সাম আমি আর্কাইভ থেকে বের করে নিয়ে রিভিউ করব, সেইটাই কিন্তু আমার উদ্দেশ্য না। পরবর্তীকালে আমি বলেছি যে আমি তো সার্কিট হাউসে আপনাদের সাথে বসবো, আপনার ছবি নিয়ে ওখানে চলে যান, আমরা কোশ্চেন করব, উত্তর দেব। এখানে শিক্ষকদের সাথে একটু ডিসকাশন করতে দেন।